আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের যে বৈঠকটা লন্ডনে হলো, এরপর জাতি একটা মানে আশার আলো দেখতে পেল যে সামনে আমরা একটা সুদিন দেখতে পাচ্ছি। ইলেকশনটা ফেব্রুয়ারিতে হয়ে যাবে বা এদিক ওদিক হয়ে যাবে। তারা দুজন মিলে, একজন সরকার প্রধান, আরেকজন যিনি সম্ভাব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাদের দুজনের মিটিং হয়ে গেছে। ওনারা দুজন আম আর আটি মিলে গেছে। এখন তো দেশে শান্তি শান্তি। কিন্তু বন্ধুরা, বাস্তবে আমরা কি দেখছি? আমরা গতকালকেও দেখলাম ইশরাক সাহেবের সেই যে মেয়র নিয়ে আন্দোলন আবার নতুন করে চাঙ্গা হয়ে গেছে ঢাকা শহরের দক্ষিণ সিটি কর্পোরেশনে, যেটা বন্ধ ছিল এই ঈদের বন্ধের সময়, আবার নতুন করে শুরু হয়ে গেল। তা এতে আমরা কি বার্তা পেলাম? এ থেকে আমরা এই বার্তা পেলাম যে তারেক রহমান সাহেবের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সমঝোতা হয়েছে, বা বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার নির্দেশে ইউনূস সাহেবের সাথে একটা সুসম্পর্ক গড়বার জন্য যে একটা মিটিং করা হলো লন্ডনে, সেটার রেজাল্ট কি এই যে ইউনূস স্যার ঢাকায় আসার সাথে সাথেই বিএনপির ইশরাক সাহেব তার সেই মেয়র পদ নিয়ে আবার নতুন করে আন্দোলন শুরু করলেন। আবার অস্থির হয়ে উঠবে দক্ষিণ সিটি কর্পোরেশন, আবার সেই সমস্ত প্রবলেম হবে। যদিও মেয়র প্রার্থী বা মেয়র নিজেকে ভাবা সেই ইশরাক সাহেব এমন কথা বলেছেন যে নাগরিক সেবা উনি নিজেই করবেন, কিন্তু কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না, গেটে তালা মারা থাকবে, কোনো নর্মাল কার্যক্রম চলবে না। এটাকে কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে কিনা এবং এতে করে কি ইঙ্গিত আসে? একটি মহল বলছে আসলে বিএনপির উচ্চ পর্যায়ের থেকে যে সমস্ত কথাবার্তা আসে নিচের লেভেলে বা তার দলের কেউ সেটা মানে না। নইলে আমরা একটা কথা স্পষ্টতই ধরে নিতে পারি, বেগম খালেদা জিয়ার আশীর্বাদে হোক, বুদ্ধিতে হোক, এত বড় একটা সুফল মিটিং হলো, তারেক রহমানের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণভাবে একটা আলোচনা হলো, একটা সমঝোতা হলো, তারপর আবার কিসের আন্দোলন? বন্ধুরা, সাধারণ মানুষ ভাবছে আমরা আসলে আন্দোলনেই থাকতে চাই, বিএনপি আসলে আন্দোলনেই থাকতে চাই। আপনারা বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের কথা শুনে এটা বুঝতে পারবেন না যে ওনারা আসলে কি চায়। দেখুন, যেদিন প্রথম মিটিংয়ের পরে খবরটা বেরোলো যে 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য ইলেকশনের ডেট, অনেক নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছে এবং জায়গায় জায়গায় নির্বাচনী প্রচারও শুরু হয়ে গেছে। কিন্তু পাশাপাশি যখন সেই একই দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই ধরনের কার্যকলাপ করে বেড়ায়, তখন জনগণের মনে অবভিয়াসলি একটা কোশ্চেন দাঁড়িয়ে যায়। আরেকটা ভিডিওতে দেখলাম ওই যে দুলু সাহেব, উনি কোথায় যেন বলছিলেন যে সংস্কার তো এগুলো কোনো ব্যাপার না, আমরা কইরে ফেলাবো, এটা করতে এতদিন লাগে কিনা। আর তারেক সাহেবের সেই যে 31 দফা, সেটাই তো সংস্কার, সেটা হয়ে গেলেই হয়। এই ধরনের কথাবার্তা বলা, বা কোথাও কোথাও দেখি ছোটোখাটো নেতা কর্মীরা বলছেন তারেক রহমান দেশে আসলে ওই এনসিপি উড়ে যাবে। এগুলো তো কন্ট্রাডিক্টরি কথা, তাই না? আপনারা যখন সরকার প্রধানের সাথে একটা সমঝোতায় এসছেন, সরকার প্রধান আপনাদেরকে কথা দিয়েছেন, এরপর এই যে আপনারা এই সমস্ত কথা বলছেন, এতে তো শুধু উত্তেজনাই ছড়াচ্ছেন না, মানুষকে, সাধারণ মানুষকে কনফিউশনে ফেলে দিচ্ছেন। কারণ এই যে ইশরাক সাহেবের আন্দোলনটা, এটা কেউই এখন আর স্বাভাবিকভাবে নিচ্ছে না। কেউই চায় না আবার সেই গুলিস্তান এলাকায় আবার সেই আন্দোলন, আবার সেই রাস্তা বন্ধ, আবার জনগণের দুর্ভোগ। এগুলো বন্ধ করবার জন্যই তো ইউনূস স্যারের সাথে তারেক রহমান সাহেবের মিটিং হয়েছে, তাই নয় কি? আপনারা কি মনে করেন ওই যে 1 ঘন্টা 20 মিনিট বা 40 মিনিট যেটাই বলেন, এক একজন এক এক কথা বলছেন, তারেক রহমান সাহেব আর ইউনূস স্যার যে কথা বলেছেন একান্তে দুজন, সেই কথা এখনো কোথাও লিক হয়নি, কেউ বের করতে পারেনি। ইভেন কি আমাদের দেশে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম সায়েরও
বের করতে পারেনি। উনি সুন্দর করে আজকে একটা প্রতিবেদনে বলেছেন কি কি হতে পারে। সেখানে উনি পরিষ্কারভাবেই তারেক রহমানের রেসপেক্ট ইউনূস স্যারকে দিয়েছেন। ইউনূস স্যার তারেক রহমান সাহেবকে বেশ প্রশংসা করেছেন। উনি কোত্থেকে জেনেছেন আমি জানি না, উনি লিখেছেন। তো ওখানে শুধু কি প্রশংসাই হয়েছে, ওখানে নিশ্চয়ই সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, বিচার নিয়ে আলোচনা হয়েছে, রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে, নেক্সট ইলেকশন নিয়ে আলোচনা হয়েছে, ইভেন কি আমার মনে হয় ইশরাক সাহেবকে নিয়েও আলোচনা হয়েছে। কারণ এটা একটা তাজা আন্দোলন যেটা ইউনূস স্যার দেখে গেছেন ঈদের আগে, নিশ্চয় হয়েছে। সেখান থেকে কি তারেক রহমান সাহেব কোনো বার্তা দিয়েছেন যে আমার সাথে একটা সমঝোতা হয়েছে, তোমরা আপাতত এই ইলেকশনের দিন ঘোষণার আগ অবধি কোনো রকম কোনো আন্দোলন করবে না? আমার তো মনে হয় উনি দেননি। এবং আমি তো একটা ব্যাপারে শিওর যে ইশরাক সাহেবের সাথে তারেক রহমানের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। লন্ডনে তারা একসাথে কফি খেয়েছে, একসাথে বসেছে, একসাথে আড্ডা মেরেছে। ইশরাক সাহেব যে কোনো সময় তারেক রহমান সাহেবকে টেলিফোন করে কথা বলতে পারেন, যেটা হয়তো বা অন্য কোনো নেতারা পারেন না। সেই ইশরাক সাহেব যখন আন্দোলন করছেন তখন কি আপনারা মনে করছেন ইশরাক সাহেব তারেক রহমান সাহেবকে না জানিয়ে করছেন? আমার তো বিশ্বাস হয় না। তারেক রহমান সাহেব হয়তোবা জানেন, বা হয়তোবা তার ইশারা আছে, হয়তোবা নাই। জনগণ কোনটা ধরে নেবে বন্ধুরা? আপনি যিনি দেখছেন উনি বা কী ভাবছেন? কোথায় সমঝোতা হলো, কোথায় আলোচনা হলো, কোথায় এত কিছু নিয়ে এত দীর্ঘ আলোচনার পর, এত ঢোক ঢাল পিলানোর পর আমরা এইটাই দেখছি আন্দোলন চলমান। এবং ঈদের পর্যায়ে মানে এই যে খোলার পর্যায়ে আরও বড় আন্দোলন হবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তাহলে কি আমরা ধরে নেব বিএনপির দ্বৈতনীতি চালু করেছে? একদিকে চোরকে বলছে চুরি করো, আরেকদিকে গৃহস্থকে বলছে তুমি সজাগ থাকবে, আজকে কিন্তু চোর আসবে, নাকি অন্য কিছু? এই আলোচনা করতে গেলে আমার আপনার সবার মাথা খারাপ হয়ে যাবে। এটাকেই বলে রাজনীতি, এটা রাজাদের নীতি। দুই রাজা মিলেছে, এক রাজা তারেক রহমান, আরেক রাজা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা নীতি নির্ধারণ করেছে, কিন্তু এই রাজনীতিতে সাধারণ মানুষ আপনার নিষ্পেষিত হচ্ছি, এটা আমরা চাই না। আমরা শান্তি চাই, বারবারই বলি। এবার আসলে আরেকটি প্রসঙ্গে, আজকে আবারও সেই কারো বদনাম করে বলছিল। আজকে পান্না সাহেবের একটা কন্টেন্ট দেখলাম, সেখানে উনি বাংলাদেশ প্রতিদিনের একটা ফটোকার্ড লাগিয়ে বা দেখিয়ে বলেছেন প্রফেসর ইউনূস স্যার প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। আপনারা দেখছেন সেই ফটোকার্ডটি। আমি তারপর বাংলাদেশ প্রতিদিনের বেশ কয়েকদিনের পত্রিকা হাঁটলাম, আমি এর কোনো প্রমাণাদি পেলাম না। এখন প্রশ্ন আসছে এটা কি একটা ফেক ফটোকার্ড নাকি এটা সত্য? এখন কথা হচ্ছে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো এটার একটা অনুসন্ধান হওয়া দরকার। ইউনূস স্যার সম্পর্কে মানুষ এভাবে বলে যাবে আর ইউনূস স্যার সহ্য করে যাবে। উনি বলবেন আমি সরকারে আছি, আমি কিছু বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ বার্তা বয়ে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি যদি প্রমাণ পাই বা আমি যদি প্রমাণ দেখতে পারি যে ইউনূস স্যার আসলেও হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, আই এম দ্য লাস্ট ম্যান টু সাপোর্ট হিম। আমি তাকে কখনোই সাপোর্ট করব না। রাষ্ট্রের সম্পদ যে লুটপাট করবে, সে ইউনূস স্যার হোক, সে যেই হোক, যে কারণে আমরা সেই হাসিনা সরকারকে উৎখাত করেছি, সেটা কি ইউনূস স্যার করেছেন? হ্যাঁ, যদি করে থাকেন তাহলে আমরা তাকে ঘৃণা ভরে তাকে দূরে সরিয়ে দেব। আর যদি না করে থাকেন তাহলে কি হবে? তাহলে এই যে পত্রিকার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিন, তাদের বিচার হবে। বা যদি বাংলাদেশ প্রতিদিন বলে এই ফটোকার্ড আমাদের নয়, এটা একটা ভুয়া ফটোকার্ড, তাহলে এই যে কথা বলেছে এই মঞ্জুরুল আলম পান্না, তার বিচার হবে। কারণ এইটা আর চলতে দেওয়া যায় না যে আপনি ঘুম থেকে উঠেই একটা মানুষের বদনাম করে যাবেন আর সেটা সহ্য করে যাবে সাধারণ জনগণ। আমাদের রেসপেক্ট নষ্ট হয়ে যায় দিন দিন। এরা আমাদেরকে ইউনূস স্যারের কাছ থেকে সরিয়ে দিতে চায়। সুতরাং আমি চাই
এই জুলকারনাইন সাহেবের মতো সাংবাদিক না, সাংবাদিক দিয়ে হবে না। কারণ সাংবাদিকদের কি করতে পারে আমরা জানি, সাংবাদিকরা যে কোনো সময় পোল্ট্রি খাইতে পারে। এই জুলকারনাইন সাহেবকে দিয়ে হবে না, কোনো সাংবাদিক দিয়ে হবে না। আমার বিনীত অনুরোধ, দেশের সবচেয়ে শক্তিশালী মানব যিনি আছেন, যিনি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব, আপনি ডিজিএফআইকে দিয়ে এটা তদন্ত করাবেন। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, ডিজিএফআই এর প্রতি আমাদের রেসপেক্ট আছে। আপনি আমার এই কন্টেন্ট দেখুন আর না দেখুন, বাংলাদেশ প্রতিদিনের এই নিউজটা দেখে আপনি এটার একটা সুরাহা করবেন, ঘটনা সত্য কি মিথ্যা। সত্য হলে আমাদের জানাবেন, আমরা ইউনূস স্যারের কাছ থেকে চলে যাব। কারণ আবারও বলছি, যারা অনিয়ম দুর্নীতি করবে তাদের সাথে আমরা নাই। আর যদি মিথ্যা হয় তাহলে সাজা দেবেন সেই পত্রিকাকে। আর যদি পত্রিকা বলে এটা আমার ফটোকার্ড না, এটা কেউ বানিয়েছে, তাহলে সাজা দিবেন এই মঞ্জুরুল আলম পান্নাকে, যে বলেছে যে ইউনূস স্যারের এই কর্মকাণ্ডগুলো হয়েছে। কারণ সে যখন একটা ফটোকার্ড দেখে এত জঘন্যভাবে ইউনূস স্যার সম্পর্কে কথা বলতে পারে, দেশের মানুষের কাছে তাকে মাটিতে নামিয়ে দিতে পারে, সে যদি মিথ্যাবাদী হয় তার ঘোরতর সাজা হওয়া উচিত। বিনীত অনুরোধ সেনাপ্রধানের কাছে, আপনি ছাড়া এটা সুষ্ঠু তদন্ত করবার মতো কেউ নেই। আপনি বা আপনার ডিজিএফআই যেন এটা ইমিডিয়েট যত সম্ভব এটার একটা তদন্ত করে এর একটা সুরাহা জনগণের কাছে দেয়। কারণ যে মানুষগুলো এই কন্টেন্টটা দেখেছে, ইউনূস স্যার হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র থেকে লুণ্ঠন করেছে, কেউই ইউনূস স্যারকে মন থেকে রেসপেক্ট করতে পারবে না, আমিও না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই খবরটা যেন মিথ্যে হয়। আর খবরটা যদি সত্য হয় তাহলে আমার চেয়ে বেশি আঘাত কেউ হয়তো পাবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।